বোঝার জন্য খুব উপকারী হবে। যেমন আমি দিস স্কেল দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ফাংশনস আর টি equal to I plus t plus j sin t plus twice k। এখানে t এর মান আসবে 0 থেকে twice k। আর একটা দিয়েছি দেখো 2 নম্বরের সমস্যাটা একই, r equal to I plus t j sin t k t। দেখো I এর সহগ x cos t y sin t ঠিকই আছে, বাট এখানে k এর সহগ 2 k এর সহগ t। তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? প্রথমে তোমাকে জানতে হবে যে আসলে যে ভেক্টর আমরা যে ইন্টারনেটে ভেক্টর করছি সেই ভেক্টর আর ভেক্টর ফাংশন এই দুইটা কি একই জিনিস নাকি ভিন্ন? আসলে দুইটার মধ্যে পার্থক্য কি সেই জিনিস তোমাকে আগে বুঝতে হবে যে ভেক্টর কাকে বলে আর ভেক্টর ফাংশন কাকে বলে, দুইটা এক জিনিস কিনা না দুইটা ভিন্ন জিনিস। ভেক্টর আর ভেক্টর ফাংশন দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমি ক্লাস আলোচনা করছি কিনা আমি জানি না, অবশ্যই ক্লাস পাইলে আলোচনা করছি, তোমাদের হয়তো মনে থাকতে নাও পারে। তাহলে তোমাদের মনে থাকার জন্য আবার আমি একটু তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ইন্টার আমরা পড়েছিলাম, দেখো ইন্টার আমরা পড়েছিলাম, মনে করো এ একটা সিম্বল দিয়া বা এ একটা সিম্বল দিয়া আমি এ দিয়া পড়েছিলাম, মনে করো 2i প্লাস 5j প্লাস 4k। আর আমি কিন্তু এইটা করেছিলাম ইন্টারমিডিয়েটে, এইটা কিন্তু ভেক্টর, এটা ফাংশন না। আমি বলতে পারো স্যার আমরা ফাংশন এবং ভেক্টর না বুঝবো কিভাবে? অবশ্যই আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। এই একটা আমি দিলাম, এইটা ঠিক এইটাকে যদি আমি মনে করো এ দিয়া একটা লিখি, মনে করো এইটাই ধরো pi plus 5t square v plus twice k ধরো আমি লিখলাম। এই দুইটার মধ্যে পার্থক্য দেখো, এইটা ভেক্টর এটা ভেক্টর ফাংশন। কেন কিছু জানো? এখানে দেখো এই উপরে যেটা আছে, আমি যে এক্সাম্পলটা দিলাম a ভেক্টর ইকুয়াল টু 2j প্লাস 5j প্লাস 4k, এখানে কিন্তু দেখো কোনো চলক নাই, শুধু সংখ্যা। শুধু কি সংখ্যা, কোন চলক আছে? চলক কাকে বলে? চলক কাকে বলে? যেটার মান পরিবর্তন, যেটার মান আমি এমন একটা চলক এমন যেটার মান আমি বারবার চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে কি তোমার মনে করো কোন চলক আছে? নাই। আই তে কি হইলো কি ভেক্টরের কম্পোনেন্ট, আর এখানে 2 3 4, তাই এই 2 আর্গুমেন্ট 2, এখানে তুমি কোনো চেঞ্জ করতে পারবে না। এই 3 যে সাথে যে 3 আছে এটাও 3, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। ওই কে সাথে যে 4 আছে এটাও তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে এগুলো কিন্তু আনচেঞ্জ। দিস ইজ ভেক্টর, এটা একটা মান, নট ফাংশন। কিন্তু তুমি যদি রিসেপ্টর দিকে তাকাও, দেখো আমি দিলাম কি ti প্লাস 5t স্কয়ার j প্লাস 2k দিলাম। এখানে t এর মান তুমি কি দিতে পারো? 1 দিতে পারো। দেখো t এর মান যদি 1 দাও তাহলে হলো i প্লাস 5j প্লাস 2k। দেখো এখানে কোনো কিছু না, এটা কনস্ট্যান্ট, কিন্তু এগুলোর সাথে তো i আর j এর সাথে তো আছে, চলক আছে। আবার যদি মনে করো t এর মান আমি 2 দেই, তাহলে কত হবে? দেখো 2i প্লাস 20j প্লাস 2k। তাহলে এটা কি অহরহ t এর মানের উপরে এটার মান কি সবসময় নির্ভর করছে? দিস ইজ ফাংশন, দিস ইজ ফাংশন। আমাদের বাস্তবিক এক্সাম্পল আর একটু খেয়াল করো। fx ইকুয়াল টু মনে করো আমি লিখলাম, মনে করো একটা জিনিস fx ইকুয়াল টু আমি লিখলাম মনে করো 2x স্কয়ার প্লাস 1, আর একটা লিখলাম মনে করো 3। এখন কি দুইটা কি এক জিনিস? এটাকে আমরা ফাংশন বলবো, এটা ফাংশন বলবো না, এটাকে ফাংশন বলবো না, এইটাকে আমরা ফাংশন বলবো। বাট এইটা যদি একটা হয় এটাকে আমরা ফাংশন বলবো না, এটা একটা মান, এটা একটা মান। তাহলে মনে হয় পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি এইটা একটা ভেক্টর, আর এটা একটা ভেক্টর ফাংশন, ভেক্টর ভ্যালুড ফাংশন।
তাহলে বুঝতে পারছো তোমরা যে ইন্টারে পড়ছো ভেক্টর সম্পর্ক ওটা একটা কনস্ট্যান্ট। আর এই যে অনার্স সেকেন্ড ইয়ারে তোমরা তোমাদের যে চ্যাপ্টার দিয়ে ক্যালকুলাস শুরু সেটা হলো ভেক্টর ফাংশন। তার ফাংশন হলে সেটার মধ্যে অবশ্যই একটা চলক থাকবে, চলক ছাড়া ফাংশন হবে না। ক্লিয়ার? ভেক্টরের ক্ষেত্রে চলক ছাড়া ফাংশন হবে না। চলক ছাড়া তোমরা বলতে পারো কনস্ট্যান্ট ফাংশন, অ্যালজেব্রিক ফাংশনের কনস্ট্যান্ট ফাংশন নামে একটা ফাংশন আছে, কিন্তু ভেক্টরে তোমাকে ফাংশনের চলক থাকবে। ঠিক তারই একটা এক্সাম্পল তোমাকে দিলে, বেসিক্যালি দ্য গ্রাফ অফ দ্য ফলোইং ফাংশন এত। এই দুটো এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? প্রথমত কথা হলো যে এটা কি গ্রাফ, এটাকে আমি কি বলছি। এখন দেখো এইটা প্রথমে যে জিনিসটা এটা কি কিনা ফাংশন কিনা, দেখো ফাংশন কিন্তু cos t প্লাস sin t প্লাস 2c। এখানে কি নাই, টি যে সবটাই থাকতে হবে তা না, আই যে কে এর মধ্যে যে কোনো একটাই যদি চলক থাকে তবে সেটা ফাংশন হবে। ঠিক আছে? তাহলে এটা কি ফাংশন। যেহেতু এখানে cos t, যেমন cos t এর মান 0 দিলে দেখো cos 0 এর মান কত 1, তাহলে এটা তো i, sin 0 এর মান কত 0, এটা বাদ দেয় তাই কত 2c, তাহলে দেখো আরেকটা মান পাই গেল না। এইভাবে তুমি এখানে টি হইলে কি কোণ, যেটার মান দিতে পারবা তোমাকে এখানে ইন্ডিকেট করা আছে 0 থেকে 2c, 0 থেকে 2c পর্যন্ত যে কোনো মানই তুমি এটা বসাইতে পারবা। ঠিক আছে? এক একটা মান বসাবে এক একটা মান আসবে, দিস ইজ ফাংশন। তাহলে যেহেতু ফাংশন, তাহলে এটার একটা চিত্র অবশ্যই আমরা আঁকতে পারি, এটা একটা চিত্র অবশ্যই থাকবে। তাহলে সেই চিত্রটা কি, এখন আমি সেই চিত্রটা আঁকার চেষ্টা করছি। দেখো লেখক চলে এসে দিবেন না, এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেইটা এইটা। এখন এটাকে তুমি এখানে যেহেতু এটা ফাংশন, তাহলে আই এর সাথে যে আছে সে এক্স অক্ষ বরাবর, ওয়াই এর সাথে যে আছে সেটা যে সাথে যে আছে সেটা হলো ওয়াই অক্ষ বরাবর, আর জেডের আর এর সাথে যে আছে সেটা কিন্তু জেড অক্ষ বরাবর হবে। এটা ভেক্টর সবসময় ত্রিমাত্রিক হয়, 3 ডাইমেনশন হয়। ঠিক আছে? ভেক্টর 2 ডাইমেনশন না, 1 ডাইমেনশন না, ভেক্টর সবসময় ত্রিমাত্রিক 3 ডাইমেনশন হয়। সেই জন্য আমি এটাকে কম্পেয়ার করলাম ix প্লাস ay প্লাস kz। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার হচ্ছে? ix প্লাস y yz প্লাস z, যেহেতু এটা ফাংশন দেখলে তুমি এটাকে x এর z এর সাথে তুলনা করবে, x এর z অক্ষের সাথে তুলনা করবা। ক্লিয়ার? ফাংশন দেখলে, ফাংশন মনে হলে, ফাংশন দেখলে তুমি এটাকে x অক্ষ y অক্ষ z অক্ষের সাথে তুলনা করবা, তার মানে x y z লিখবা। তাহলে আমার কি দাঁড়ালো দেখো, তাহলে x equal to cos 2 y equal to sin t z and z equal to 2। এখন আমি দেখো জিনিসটা কি, যে x y তে cos sin আছে, বাট কিন্তু z এ কিন্তু কিছু নাই, z মাত্র একটা সংখ্যা। তাহলে আমি এই cos আর sin, যেহেতু এখানে cos আর sin আছে, এই দুটোকে দেখি কিছু করা যায় কিনা। তাহলে যখনই cos আর sin দেখবো তখনই আমরা ওই বর্গ করে বৃত্তের সূত্রে নিতে পারি, s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, cos t প্লাস sin স্কয়ার sin t স্কয়ার cos স্কয়ার sin স্কয়ার, এটার মান কত 1। তাহলে এটা হইল কি, কিসের সমীকরণ হয়েছে? এটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 ব্যাসার্ধ অনেক। Which is the equation of a circle whose center is 0 and radius is 1? Clear? এখন দেখো, so the vector function rt represents a cylinder। এখন আমি যদি এই x y z এই তিনটাকে যদি একাত্ম করে আমি এটাকে কি বলতে পারি, x এর দুটোকে মিলিতভাবে সম্মিলিতভাবে পাইছি কি, এইটা পাইছি s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি পাইছি 1, আর z এর মান পাইছি কত 2। তাই এই দুটো মিলে এই দুটো মিলে ত্রিমাত্রিকে একটা ফিগার হয়েছে, ত্রিমাত্রিকে একটা ফিগার হয়েছে। বৃত্ত থেকে হয় সিলিন্ডার, দ্বিমাত্রিকে এটা বৃত্ত, দ্বিমাত্রিকে এটা কি বৃত্ত, বাট যখন ত্রিমাত্রিক আছে তখন এটা হয়ে গেছে সিলিন্ডার। কেননা তুমি একটা বৃত্ত আঁকো, বৃত্তই এই বৃত্তটার যদি এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, আর এইটাকে যদি আবার তুমি উপরে বাড়িয়ে দাও তা এরকম একটা চিত্র হয় না। তো এরকম যদি একটা চিত্র হয়, এটা কিসের চিত্র? সিলিন্ডারের চিত্র।
অর্থাৎ বৃত্ত সিলিন্ডার কাটবে, সিলিন্ডার যদি তুমি করো কাটো তাহলে তুমি বৃত্ত পাবো। সিলিন্ডার আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন যে নীতি বুঝতে যাই তখন আমি বলেছিলাম আমার টিচারকে যে স্যার সিলিন্ডার হলো বৃত্তের বাবা। সবাই হাসে দিল, বলে হ্যাঁ সিলিন্ডার বৃত্তের বাবা, তুমি ঠিকই বলছো। আসলে সিলিন্ডার হলো বৃত্তের বাবা, কারণ এগুলো কিন্তু যদি এক একটা কাটো তাহলে তোমার এক একটা সিলিন্ডার এক একটা সিলিন্ডার বাইরে বৃত্ত বের হবে, বৃত্ত বের হবে। তাই এখন তাহলে এটা ফিগারটা কি হবে দেখো, এখন এই ফিগারটা আঁকলাম দেখো, আমি এইটা দিলাম এক্স অক্ষ, এটা দিলাম ওয়াই অক্ষ, আর এইটা জেড অক্ষ। এখন তুমি প্রথমে এইটা দিয়ে একটা বৃত্ত আঁকো, বৃত্ত আঁকো। বৃত্তটা হবে কত দেখো তো, এইরকম, এই যে আমি যে বৃত্তটা আঁকছি এই বৃত্ত হয়েছে, ঠিক আছে। তাহলে এই বৃত্তের স্থানাঙ্ক দেখো, যেহেতু এটার ব্যাসার্ধ 8, তাহলে এক্স অক্ষ বরাবর গেছে 1। যেহেতু আমি এটাকে ত্রিমাত্রিকে আঁকছি, তার ত্রিমাত্রিকে এখন তো দ্বিমাত্রিক নাই, আঁকার সময় দ্বিমাত্রিকে আঁকছি, কিন্তু যখন স্থানাঙ্ক বসাবো যেহেতু এটা এক্স ওয়াই জেড আছে, তোমাকে ওই 3টা স্থানাঙ্ক বিবেচনা করতে হবে। এখানে শুধু তুমি 1 0 লিখতে পারো না, কারণ এখানে এক্স অক্ষ বরাবর কত 1, ওয়াই অক্ষ বরাবর কত 0, জেড অক্ষ বরাবর কত 0, মানে ত্রিমাত্রিকে তোমাকে স্থানাঙ্কটা দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি ওয়াই মান, এটা ওয়াই অক্ষ, সেজন্য 0 1 0। আমি বলতে পারবো স্যার তাহলে জেড অক্ষ বরাবর তো আপনি দিলেন না, তাহলে জেড অক্ষ বরাবর হবে 0 0 1, ঠিক আছে। আচ্ছা দিলাম। এখন দেখো জেড এর মান আছে 2, তার মানে কি এইটাকে তুমি জেড অক্ষ বরাবর 2 একক পরিমাণ বর্ধিত করো, এটা 2 একক পরিমাণ বর্ধিত করো, এই 2 একক পরিমাণ, এটাকে 2 একক পরিমাণ বাড়িয়ে দাও, বাড়াই দিয়ে যোগ করো। তাহলে এটা কি হয়ে গেল, একটা সিলিন্ডার হয়ে গেল, যার ভূমির ব্যাসার্ধ 1, উপরের দিকে লম্বা, উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর, এটা উচ্চতা হবে 2 একক। উচ্চতা হবে কি, ভূমি হইল 1 একক করে, আর উচ্চতা হইল 2 একক। আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও দেখো চিত্রটা, নিচে কি করবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দুতে কেন্দ্র নিয়ে এটা কি করবা, একটা বৃত্ত আঁকবা। এখন দেখো জেড এর মান আছে কত 2, তাহলে এটা উপরের দিকে 2 একক পরিমাণ বাড়িয়ে দাও, 2 একক পরিমাণে বাড়াই দাও, বাড়িয়ে দিয়ে দেখো যোগ করো, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তাহলে কি হলো, এটা সিলিন্ডার হলো। তাই না, এটা একটা সিলিন্ডার হয়েছে। আমি নিচে লিখছি দেখো সিলিন্ডার, যা হলো ভূমি হইল 1 একক পরিমাণ এবং উপরের দিকে লম্বা হইল 2 একক পরিমাণ। তোমরা তো ওই ভাত টিফিন বক্স আছে না, টিফিন বক্স, দিস ইজ সিলিন্ডার, টিফিন বক্স একটা সিলিন্ডার মনে করতে পারো। পাইপ, বাসার যে পাইপ, ওই যে ঘরে যে লাগে পাইপগুলো একটা সিলিন্ডার। তাই এই সিলিন্ডারটা দূরত্ব হবে কত, উপরের উচ্চতা হবে কত 2 একক। ওকে, অতএব এই দেখো দ্বিতীয়টা, প্রথমটা বলতে দ্বিতীয়টা তোমার জন্য খুবই সহজ, যাতে মানে তোমাদের কনফিউশনটা দূর হয় সেজন্য আমি একই রকমের একটু পার্থক্য রেখে 2টা ফাংশন দিলাম, যাতে চিত্রটা আঁকা তোমার কাছে যেন বুঝতে জানি যেন সহজ হয় কখন কি করবো। কারণ এই সিলিন্ডারের চিত্র আসলে এই 2টা যদি জানো তাতে কোনোভাবে আসতে পারে কোনো পরীক্ষা পাবে। তাহলে 2 নম্বরটা দেখো দেওয়া আছে, সলিউশন টু এর গিভেন দ্যাট, দেখো তাই এটা এক্স ওয়াই জেড এর সাথে তুলনা করে দাগি দিয়েছি। এক্স ইকুয়াল টু দেখো cos 2 y টু sin t, আর এখানে জেড ইকুয়াল টু কত t, আগে ছিল কত 2, আর এখানে কত t, শুধু এইটা পার্থক্য রাখছে, খালি এইটা পার্থক্য রাখছে। এটা পার্থক্যের জন্য কি হয় দেখো, আগে ছিল 2, এখন কিন্তু 2 না, এখন কিন্তু 2, এটাও একটা চলক t দিছি। তাহলে যেহেতু এক্স ওয়াই cos sin t আছে, তাহলে এটাকে বড় করে বৃত্তের সমীকরণ বার করি। আর তো ওই জেড ইকুয়াল টু টি, ওটা তো কিছু করার নাই, থাক বুঝে গেছে। তাহলে আমি দেখি হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, এইটা জাস্ট সেন্টার 0 0 রেডিয়াস বাই 1,
এখন ছোট ভেক্টর ফাংশন RT, তাহলে RT রিপ্রেজেন্টেশন কি তে রিপ্রেজেন্টেশন? এটাও একটা সিলিন্ডার, এটাও একটা সিলিন্ডার। হুজ ইকুয়েশন ইজ এত। এখন এই সিলিন্ডারের চিত্রটা কেমন হবে দেখো, xy s² + y² = 1, এইটা কি বৃত্তের সমীকরণ। ঠিক x অক্ষ y অক্ষ বরাবর তুমি এক একক ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকো। এখন আর যদি z অক্ষটা উপরে, তাহলে z এর মানটা কি উপরে যাবে, উপরে বসাবো। এখন এই ফাংশনের মান দেখো, আগে ছিল z = 2 ছিল, তা আমি একসাথে প্রথমবারে z = 2 লিখে থামাই দিয়েছি। কিন্তু এইবার কিন্তু দেখো z = 2 না, z = কত, t, কোনো নির্দিষ্ট মান না, t। এখন যদি মনে করো t এর মান 0 হয়, তাহলে কি z অক্ষ বরাবর উপর দিকে উঠবে না। t এর মান যদি মনে করে 1 হয়, তাহলে কি হবে, এটা এক একক পরিমাণে উঠবে। t এর মান যদি 2 হয়, তাহলে 2 একক পরিমাণে উঠবে। t এর মান যদি 3 হয়, 3 একক পরিমাণে উঠবে। তাহলে মানে হলো যে জিনিসটা এইরকম যে এখানে এই যে সিলিন্ডারটা উপরের দিকে কতটুকু লম্বা হবে, এটা নির্ভর করবে z এর t এর মানের উপরে। t এর মান আমি কত বসাবো। যদি মনে করো আমি t এর মান 1 বসাই, এটা তো বললাম এতটুকু হবে। যদি 2 বসাই এতটুকু হবে, 3 বসাই এতটুকু হবে। এই জন্য দেখো চিত্রটা আমি আঁকছি এইরকম করে, এইরকম এই হেলিক্স দম্পতির নাম শুনছো, ওরকম করে সে উপরের দিকে উঠতেই থাকবে। আগেটা ছিল ফিক্সড, 1 নম্বরটা ছিল ফিক্সড সিলিন্ডার, যে 2 একক পরিমাণে উচ্চতা গিয়ে থেমে যাবে। বাট কিন্তু এখন এইটা কিন্তু না, 2 একক পরিমাণে থামবে না। এটা নির্ভর করবে টি এর মানের উপরে। টি এর মানে 1 হলে 1 যাবে, 2 হলে 2 যাবে। সেজন্য তোমরা কি করবা, চিত্রটা আঁকার সময় এইরকম করে কয়েকটা দিয়ে তারপর এরকম করে দেবা, এরকম করে দেবা, এইরকম করে চিত্রটা টানবা। এই গোড়া 3 দিয়ে দেবা, 3টে দিয়ে দেবো, উপরের দিকে বর্ধিত হচ্ছে, বাড়ছে। অর্থাৎ এটা একটা কনস্ট্যান্ট না, এই সিলিন্ডারটা ঊর্ধ্বমুখী সিলিন্ডার, এটার মান ক্রমশ বাড়ছে। তা আগেরটা 1 নম্বরটা আর 2 নম্বর মধ্যে পার্থক্য, এটাও আগেরটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার, দুইটা একই রকমের, কিন্তু আগেরটা ফিক্সড, আগেরটা ছিল নির্দিষ্ট, কিন্তু এইটা ফিক্সড না। এটা জেড এর মানের উপরে, জেড এর মান 1 হবে না, 2 হবে, 3 হবে, এইভাবে যতটুকু হয় ততটুকু পরিমাণে সিলিন্ডার হবে, এটার মান ততটুকু পরিমাণে বাড়তে থাকবে, উপরে দিতে হবে। এই জন্য তোমরা করবা কি, এইরকম 2-3টা প্যাচ দিয়ে এরকম উপরের দিকে দেবা, যে বুঝাই দিতে পারবে এটা এটার মান ঊর্ধ্বমুখী। টি এর মানের উপরে জেড এর মানটা নির্ভর করতেছে। তাহলে এই দুইটা পার্থক্য স্কেচ যদি আসে, তাহলে তোমাদের এই দুইটা চিত্র ভেরি ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। ঠিক আছে, আর একটা ডেরিভেটিভ, আর তোমাদের আর একটা অঙ্ক আমি করাচ্ছি। দেখো, শো দ্যাট দি ফাংশন f of t equal to, এটা হলো মডুলাস অফ t ডিভাইডেড বাই t i ইউনিট ভেক্টর i প্লাস t স্কয়ার প্লাস 1 ইউনিট ভেক্টর যে ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট t equal to 0। অর্থাৎ তোমাকে বলছে যে তুমি দেখাও যে এই ফাংশনটা t equal to 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হবে। তার মানে তোমাকে এখানে কন্টিনিউটি বাইর করতে হলে আমাকে কি করতে হবে, সেই জিনিসটা তোমাকে এখানে বুঝতে হবে, যে কন্টিনিউটি বাইর করতে হবে। আচ্ছা, দেখাতে বলছে যে এই ফাংশনটা t equal to 0 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস, মানে বিচ্ছিন্ন। আমরা যদি সরাসরি মান বসাই, তাহলে দেখা যায় যে আসলে তো এই নিচে কি টি আছে না, তাই যে কোনো সংখ্যার নিচে যদি 0 থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, আনডিফাইন্ড হয়ে যায়। এটা তো ডিসকন্টিনিউয়াস হবে, অবশ্যই বোঝা যায়। এখন বুঝলে হবে না, তোমাকে টেকনিক্যালি যেটা করবে তোমাকে দেখাতে হবে যে হ্যাঁ এটা এইভাবে ডিসকন্টিনিউয়াস হয়। তাহলে আমরা বইয়ের অঙ্কটা করা আছে, কিন্তু বইয়ের দিক তাকাই না। বইয়ের অঙ্ক করলে তোমরা বুঝবা না, বইয়ের অঙ্ক ভালোভাবে করা নাই, কেমন করা আছে দেখলে বুঝতেও পারবা না। যদি বোঝো আমাকে জানাই, কিন্তু বুঝবা না। দেখো, এখানে যে ফাংশনটা আছে, যেহেতু এটা পরম মান, অ্যাবসলিউট ভ্যালু, আগে তোমাকে এই পরম মানটা
তোমাকে কি করে দিতে হবে, সে পরম মান যাতে না থাকে সেই পরম মানটা তুলে দিতে হবে। ঠিক আছে, আগে তোমাকে অঙ্কটা এটাকে পরম মান বিহীন করে নিতে হবে। আর যখনই মনে করবে একটা ফাংশনের পরম মান ফলকে পরম মান থাকবে, তখন ওই ফাংশনটা একাধিক ভাগে ভাগ হবে, ওই ফাংশনটা খণ্ড ফাংশন হবে, ওই ফাংশনটা একক ফাংশন নয়। তাহলে আমি এটা পরম মান তুলতে হবে, পরম মান তুলতে হবে। পরম মান তোলার জন্য তোমাকে নিয়ম আমি আগে বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না। দেখো এই আবারও বলি তোমাদের মনে রাখার জন্য, কেন এটাকে আমি জিরোর সাথে তুলনা করবো? জিরো বাদে তো অন্য কিছুর সাথে তুলনা করতে পারি, জিরোই কি সংখ্যা? সবসময় কি আমরা জিরোর সাথে তুলনা করব? এরকম তোমাদের মনে একটা কনফিউশন আসতে পারে। সেজন্য বোঝার জন্য আমি বলতে, দেখো পরম মানের মধ্যে কি আছে? টি আছে। পরম মানের মধ্যে যে থাকবে সেইটা সমান সমান জিরো পুট করবে, জিরো বসাবে, বসায় তারপর সমাধান করবে। তাহলে এখন পরম মানের মধ্যে আছে কত? শুধু টি আছে। তা এইটার সমান জিরো বসাইলে এটা সমাধান কি? টি কিন্তু জিরোই আসে। তাই টি যেহেতু জিরো আসে, তাহলে সেটাকে জিরোর সাথে কম্পেয়ার করতে হবে। আর একটা এক্সাম্পল দিই, মনে করো যদি থাকতো টি মাইনাস ওয়ান, যদি পরম মান থাকতো টি মাইনাস ওয়ান, তোমাদের বোঝার জন্য বলছি আবার দেখো। তাহলে আমি টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো বসাবো, বসাইয়া টি ইকুয়াল টু পাইলাম কত? ওয়ান। তখন এই ওয়ানের সাথে তুলনা করতাম। তাহলে বুঝতে পারছো যে আমরা কির সাথে তুলনা করব? এগুলা বইতে হয়তো শুধুমাত্র পড়া আছে, কিন্তু তোমাদের কোনো বুঝ নাই। এগুলা ছাত্র অবস্থায় অনেক কনফিউশনে পড়তাম। এখন সেই জন্য আমি এই জিনিসগুলো বারবার ক্লিয়ার করতেছি যে তোমরা যাতে জিনিসগুলো যেন বোঝো। কেন আমরা জিরোর সাথে তুলনা করবো? কেন অন্য সংখ্যার সাথে তো তুলনা করতে পারি? এগুলো প্রশ্ন আসতে পারে। সুতরাং এই প্রশ্নের জবাব হলো যে তোমার পরম মান যেই যার আছে সেইটা দেখে এটা সমান সমান জিরো বসাও, জিরো বসায় সমাধান করো। সমাধান করলে দেখো কি আসে। সমাধান করলে টি এর মান বা সমাধান মানে কি? টি এর মান বাড়তে টি এর মান তো জিরোই, এই জন্য জিরোর সাথে তুলনা করছি। ঠিক আছে, এখন দেখো তাহলে টি ইকুয়াল টু যখন জিরো পাইছি, তাহলে এই জিনিসটা তিনটা জিনিস আসে। কি আসে? টি এর মান যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কি হবে? টি ইকুয়াল টু জিরো হলে কি হবে? টি এর মান লেস দ্যান জিরো হলে কি হবে? এই তো তিনটে শর্ত আসে না? তিনটে শর্ত আসে। কিন্তু আমি এখানে দেখো শর্ত শুধু দুইটা দিয়েছি, তিনটা দিইনি। কেন দিইনি জানো? কারণ আমি যদি টি এর মান এখানে যদি টি ইকুয়াল টু জিরো দিতে যাই, তাহলে এটা নিচে কি জিরো হবে। তাহলে জিরো হলে এটা কি ফাংশন থাকবে না, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সুতরাং যেহেতু টি ইকুয়াল টু জিরোর জন্য এই ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়, টি এর মান জিরোর জন্য যেহেতু এই ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়, সেজন্য আমি এখানে টি ইকুয়াল টু জিরো এই কথাটা দেব না। ক্লিয়ার বুঝতে পারছো? যদি হ্যাঁ নিচে টিটা না থাকতো তাহলে আমি টি ইকুয়াল টু জিরো দিতাম। যেহেতু নিচে টি আছে, এই টি এর মান জিরো বসালে এই ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে আমি সেই জন্য এখানে টি এর মানটা আমি সেট করবো না, টি ইকুয়াল টু জিরো বসাবো না। ক্লিয়ার? তাহলে কত? টি এর মান জিরোর চেয়ে বড় হলে কি হয়? তাহলে দেখো টি এর চেয়ে জিরোর চেয়ে বড় তুমি 1 বসাও, 2 বসাও, এটা থেকে সবসময় ধনাত্মক মান আসে। এটা থেকে সবসময় কি মান আসে? ধনাত্মক মান আসে। তাহলে আমি এই জন্য লিখবো প্লাস টি। আর টি এর মান এখানে তো কিছু নেই, এটা তো যে যা আছে বসিয়ে দেবে। শুধু এই শর্তটা ইউজ হবে পরম মান যেখানে আছে সেখানে, পরম মানের উপরে এই শর্তটা হবে। পরম মান আর একটা বলছি টি এর মান জিরোর চেয়ে ছোট। তাই দেখো টি এর মান জিরোর চেয়ে ছোট এখানে বসাও, যে মান বসাবা সবই তো নেগেটিভ মান আসবে, আসবে না? সেই জন্য এটা আগে নেগেটিভ। পরম মান তোলার নিয়ম কি আমরা জানি? যদি কোনো মানের জন্য যদি সব মান ধনাত্মক হয়, তখন আমরা ওইটা পরম মান তুললে প্লাস দেই। আর যদি মান বসাই আমি নেগেটিভ মান পাই, তাহলে আমরা পরম মান তুললে নেগেটিভ দেই। সেই জন্যই নেগেটিভ, এই টি নেগেটিভ আবার এই নেগেটিভ, দুই নেগেটিভে গুণ করলে কি হবে? কি পজিটিভ হবে না? সেই জন্য পরম মান ইজ অলওয়েজ ধনাত্মক। দেখো তোমরা চিন্তা করো বাসায় বৈশা, টি এর মান কত? জিরোর চেয়ে বড়, জিরোর চেয়ে বড় 5 বসাও। দেখো 5 ধনাত্মক। আর টি এর মান
আমি এখানে কত -5 বসাই, দেখো তাও কিন্তু একই হচ্ছে। কেন হচ্ছে? টি মাইনাস আছে, এখানে টি এর মান কত -5, তো মাইনাস মাইনাসে কত প্লাস, মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, এই জন্য পরম মান ইজ অলওয়েজ ধনাত্মক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এইটা দেখো মান বসাইলাম, তাহলে এটা টি এর মান 0 এর ছোট হলে এটা নেগেটিভ আসবে, মাইনাস কাটাকাটি করো, এখন আছে প্লাস আই মাইনাস আই। তাহলে আমি দেখো আগে ছিল একক ফাংশন, এখন কিন্তু এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, খণ্ড ফাংশন হয়ে গেছে। এখন তোমাকে বলছে কি ডিসকন্টিনিউয়াস দেখাইতে, তাই ডিসকন্টিনিউয়াস দেখাইতে হলে আসলে কি অঙ্কটা কি কন্টিনিউটির অঙ্ক। কন্টিনিউটি শর্তটা কি? লেফট হ্যান্ড লিমিট, কন্টিনিউটির শর্তটা কি? লিমিট t tends to 0 minus f of t equal to limit t tends to 0 plus f of t, অথবা এখানে দাও ইকুয়াল টু t equal to 0, equal to t equal to 0। এই তিনটে বিন্দুতে মান সমান হতে হবে, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং জিরো বিন্দুতে ওই ফাংশনের মান একই হতে হবে, ইকুয়াল টু 0 বিন্দুতে ওই ফাংশনের মান একই হতে হবে। এটাই তো কন্টিনিউটির শর্ত। তাহলে আমি দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং জিরো বিন্দুতে এই ফাংশনের মান, এই তিনটে মান কি আসে সেটা দেখি। দেখো রাইট হ্যান্ড লিমিট, লিমিট বাদ করে দাও, লিমিট যেহেতু এটা রাইট হ্যান্ড করতে তাহলে প্লাস এফ অফ টি। এখন দেখো টি এর মান প্লাস কোনটা, এখান থেকে মান আসবে টি এর মান প্লাস কোনটা, দেখো টি এর মান প্লাস কোনটা, এই মানটা, তাহলে এখানে আসবে কোনটা, এই মানটা। এখানে কিন্তু এটাও আছে এটাও আছে। এখন তোমার কাছে প্রশ্ন যে আমি স্যার কোনটা লিখবো, লেখবা ওইটা। দেখো শর্তটা কি, টি এর মান প্লাস, প্লাস মানে কি 0-র চেয়ে বড়, টি এর মান 0 প্লাস মানে 0-র চেয়ে বড়, তো 0-র চেয়ে বড় শর্ত আছে কোনটা পাবে, এইটা আছে দেওয়া, তাহলে এই মানটা লেখো, লেখা এখন কি করবা, টি এর মান 0 বসাবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার টি এর মান 0-র চেয়ে বড় দেখে এইটা লিখছি, আমি বসাবো কোনটা, কিন্তু বসাবার 0-ই, ওটা জাস্ট প্লাস মাইনাসের জন্য ফাংশন কোনটা সেই ফাংশনটা আসবে, কিন্তু বসানোর সময় আমি 0-ই বসাবো, বসানোর সময় 0-ই বসাবো। কথা খেয়াল করো, এখানে যদি যেমন আমি পরে তো দেখো টি এর মান 0 মাইনাস লিখছি, তাও কিন্তু আমি কিন্তু 0-ই বসাইছি। এটা শুধু এই যে প্লাস মাইনাসটা দিয়ে শুধু ফাংশনটা নিরূপিত হবে, কোন ফাংশনটা আসবে সেই ফাংশনও নিরূপিত হবে, কিন্তু বসবে 0। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে এখন তাহলে 0 বসে, আমি 0 বসাইলে আসতেছে আই প্লাস জে। ঠিক আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ যখন কত 0 মাইনাস, লেফট মানে 0-র চেয়ে ছোট লিখি আমি, তাহলে দেখো শর্ত দাও 0-র চেয়ে ছোট হইলে এইটা আসবে। যেহেতু এটা একাধিক সেহেতু এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট আটকাবো, আটকে এখন মান বসাবো। ওইটা আমি আগেও বলেছি, প্লাস ই হোক 0 প্লাস হোক আর মাইনাস হোক 0-ই বসবে। এটা শুধু ফাংশন নির্ণয়ের জন্য প্লাস মাইনাসটা কাজে লাগে, কিন্তু মান বসানোর সময় প্লাস হইলেও 0, মাইনাস হইলেও 0, প্লাস 1 হলে 1, মাইনাস 1 হলে 1। তাহলে যেটা পাইলাম কত দেখো -9 প্লাস। এখন এই দুটো থেকে আমি বলে দিতে পারি যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কারণ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান আসে নাই, কিন্তু যেহেতু লিমিটে কন্টিনিউটির শর্ত হবে কি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ওই বিন্দুতে ফাংশনের মান তিনটে সমান হতে হবে, সেই জন্য আমি এই বিন্দুতে ফাংশনের মান নির্ণয় করতেছি। দেখো P0 F0, তাহলে 0 ওই অরিজিনাল ফাংশনে এই ফাংশনটা টি এর মান 0 বসাবো। এখানে তো বসাইতে পারতেছো না এই জন্য যে কারণ আমি তো টি ইকুয়াল টু 0 এই কথাটা এখানে লিখিনি, টি ইকুয়াল টু গ্রেটার দ্যান 0 লিখছি, টি ইকুয়াল টু লেস দ্যান 0 লিখছি, কিন্তু টি ইকুয়াল টু 0 এই কথা তো লিখিনি। এই জন্য তোমাকে অরিজিনাল ফাংশনটা লেখা টি এর জায়গায় 0 বসাবো। 0 বসাই দেখো যে আমরা জানি, তোমাদের কি মনে আছে 0/0 কত বলতে পারো?
অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। 0/0 কাটবে যে 1 হবে তা না কিন্তু, অর্থাৎ 0 এখানে একটা সংখ্যা, যে কোনো সংখ্যা নিচে 0 বসলে ওটার মান আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এখানে দেখো ফ্যাক্টরিয়াল 0 মানে কি 0, 0 0 দিয়ে ভাগ দিলে হবে আনডিফাইন্ড। আনডিফাইন্ড i প্লাস j, তাহলে আনডিফাইন্ডের সাথে যাই করো, যোগ করো, বিয়োগ করো, সবই আনডিফাইন্ড। এটা মনে করো ইনফিনিটি বিয়োগ মনে করো 2,86,05,660, 2 হয়েছে 2 লক্ষ হয়েছে 2,86,560, ধরুন এটা বিয়োগ করলাম, তাহলে কি হবে? এটা থেকে কিছু কমবে না, এটা আনডিফাইন্ড হবে। অর্থাৎ একটা আনডিফাইন্ড অসংজ্ঞায়িতের সাথে যোগ করো, বিয়োগ করো, এটা যদি যোগ করি তাও কিন্তু আনডিফাইন্ড, যোগ করো, বিয়োগ করো, সবই কিন্তু আনডিফাইন্ড। কেননা মনে করো প্রশান্ত মহাসাগরের পানি কত আছে জানো? এখন ওইয়ের সাথে যদি তুমি মনে করো আরো 100 কলসি পানি যোগ করো, তাহলে কি আর মান কি নির্দিষ্ট মান বের হবে? বের হবে না। আর ওইটা থেকে যদি মনে করো 10,000 কলসি পানি যদি করো, সরাই ফেলো, তাহলে কি আর পানি কতটুকু রয়েছে তা কি বলতে পারবা? পারবা না। যেহেতু প্রশান্ত মহাসাগরের পানি অনির্ণীয়, ওটা নির্ণয় করা সম্ভব না। কিন্তু আমি 10 কলস কি 1 লাখ কলস কি সরাইলি কি আর দিলি কি মানের কোনো পরিবর্তন হবে কি না বোঝা যাচ্ছে না। আমি বলতে পারবো না যে এখানে কত কলস পানি রয়েছে। এইটাই হলো অনির্ণয়ের সাথে যাই তুমি যোগ করো, বিয়োগ করো, ওটা অনির্ণয় হবে। ঠিক আছে? তাহলে এখানে কি করছি? যেহেতু এটা অনির্ণয় বাড়িয়েছে, কাজে এটার সাথে আমি যোগ করি, বিয়োগ করি, যা করি সবই অনির্ণয় থাকবে। তাহলে অনির্ণয় রইল। এখন আমি তাহলে বন্ধ করি, আমি লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু ওই বিন্দুতে কত ফাংশনের মান, ওই বিন্দুতে ফাংশন না, তাহলে এইগুলো লিখে শেষ করে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সো দা ফাংশন function f of t is not discontinuous, is discontinuous at t equal to 0. শুড বলছিলাম নাকি? আচ্ছা যাই বলছি, শুড বলে শুড লেখা, প্রুফ বলে প্রুফ লেখা। Left hand limit, right hand limit is not equal to t equal to 0. অর্থাৎ t equal to 0 বিন্দু তো ফাংশনটা, তাহলে আমরা দেখলাম কি তিনটা মানে কি সমান হয় না। এখন বলতে পারো স্যার দুইটা সমান হয়তো, একটা অসমান হয়তো, যে কোনোটা তিনটার মধ্যে তিনটেই সমান হতে হবে। একটা অসমান আসলেই ওই ফাংশনটা কন্টিনিউয়াস হবে না, ওটা ডিসকন্টিনিউয়াস। সো দ্য ফাংশন f of t is discontinuous at t equal to 0. ঠিক আছে? ভালো থাকো, বাসায় বসে অঙ্কগুলো দেখো, কোথাও না বুঝলে আমাকে মোবাইলে জিজ্ঞেস করো, আমি তার উত্তর দেব। ইনশাল্লাহ বাসায় বসে লেখাপড়া করো, কারণ সময় চলে যাচ্ছে, এই সময় আর তোমরা পাবে না। এর জন্য অতিরিক্ত সময় তো তোমাদেরকে খুব একটা দেওয়া হবে তা না, হয়তো যেখানে হারাইছো 6 মাস পাবা 1 মাস, তাহলে এই মধ্যে তোমাকে কভার করতে হবে। সুতরাং বাসায় বসে লেখাপড়া করো। যদি আমি যে অঙ্কটা করালাম, অঙ্ক যেগুলো করালাম আজকে অত্যন্ত ভালো মানের অঙ্ক। যদি তোমরা সমস্যা হয় আমাকে মোবাইলে জিজ্ঞেস করো, আমি তার উত্তর দেবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।